দেখেন সে কি বলছে, সে পেব্যাক না করে বলছে বাবা মাকে কোনো কিছু গিফট করলে প্লিজ আপনারা ক্যামেরার সামনে করেন না, কখনো দেখায়েন না। এটা কি মূল বক্তব্য নাকি এটা আবেগী বক্তব্য? তবে আমি যদি যৌক্তিকভাবে বিশ্লেষণ করি নিরপেক্ষ একটা জায়গা থেকে তার বক্তব্যের প্যাটার্নটাকে, তাহলে এই বক্তব্যটার ভেতরে আমি এবং মিথ্যা কথা অনেক আছে, ইলজিক্যালি সে ব্যাখ্যা করার চেষ্টা করেছে। নাগরিক হিসেবে আমাদের যেটা দায়িত্ব, আমার মনে হয় যে রাফসানের ফ্যামিলির যে এই যে ব্যাংকের যে ঋণটা আছে, তারা ঋণ খেলাপি যেটা হয়ে গেছে, এই ব্যাপারটা কিভাবে তারা সবাই মিলে সেটেল করতে পারে, কিভাবে রাষ্ট্রের টাকাটা রাষ্ট্রে ব্যাংক দিয়ে দিতে পারে, কারণ আমাদের দেশের কিন্তু অর্থনৈতিক অবস্থা খারাপ চলছে। তার মানে দেখেন এই যে এই কথাগুলো একেবারেই মানে চাইল্ডিশ কথাবার্তা, পাশাপাশি মিথ্যা কিছু তথ্য দিয়েছে, যেমন ওই যে করোনার এক্সকিউজ, ঋণ খেলাপি কবে হয়েছে সে কি জানে না? তারপরে যে মামলার ঘটনাটা ঘটেছে সে জানেই না। তারা বলছে গুড সিটিজেন, কিন্তু আসলে তারা কোর্টকে হেল্পই করছে না। আচ্ছা, এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর রাফসান যখন একটা 5 মিনিটের ভিডিও করেছে, তার প্রত্যুত্তরে আমি যে 31 মিনিটের একটা ভিডিও আপলোড করেছিলাম, আমি কিন্তু প্রত্যেকটা জিনিস একদম ধরে 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 ব্যাখ্যা করে দিয়েছি। আমি আমার যে ডকুমেন্টগুলো আমি সার্ফিং করেছি, করার পরে আমার কাছে যা মনে হয়েছে, তারা ঋণ নিয়েছে 2016 সালে, 2.5 কোটি টাকার একটা ঋণ নিয়েছিল। এবং তারপরে খেয়াল করে দেখেন আপনারা, ব্যাংকিং সিস্টেম সম্পর্কে যদি সামান্যতম আইডিয়া থাকে, ঋণ নেওয়ার সময় কবে পে ব্যাক করতে হবে, কি কি শর্ত আছে না আছে, প্রত্যেকটা জিনিস টার্মস অ্যান্ড কন্ডিশনস তখনই কিন্তু ফাইনালাইজড হয়, তারপরে সাইন করে সেটা এক্সিকিউটেড হয়। কিন্তু সে এসে কি বললো, সে জানেই না কত পে করতে হবে, সে জানেই না টার্মস অ্যান্ড কন্ডিশনের কি আছে। আপনারা তো ব্যাংকিং চ্যানেলের মোটামুটি তো একটা আইডিয়া আছে, এটা থাকলে বলেন তো এই কথাটা কি সঠিক? আমি আপনাদেরকে একটা উল্টা যদি প্রশ্ন করি। না, একদম সঠিক। এবং তারপরে যে ঘটনাটা আমি যেটা খেয়াল করেছি, রাফসান এসে কি বললো, করোনার কারণে সে একটা এক্সকিউজ আকারে ব্যবহার করলো, কিন্তু আমি যতদূর খোঁজ নিয়ে দেখেছি তারা ঋণ খেলাপি হয়ে গেছে করোনার আগেই। আরেকটা জিনিস সে কিন্তু এইভাবে বোঝানোর চেষ্টা করছিল, তার কথার দ্বারা যদি আমরা ইনডিরেক্ট একটা মেসেজ পাই যে আদালত ঠিক করবে কি হচ্ছে না হচ্ছে, তারপরে ব্যাপারটা কি হবে। আসলে মানুষ কখন কোর্টে যায়, ঋণ খেলাপি আগে হয়, হওয়ার পরে তারপর আদালতে যায়। ব্যাপারটা কিন্তু আদালত তাকে কিন্তু এইটা ডিসিশন দিবে না যে তুমি ঋণ খেলাপি কি ঋণ খেলাপি না, এটা অলরেডি ডিসাইডেড ফ্যাক্ট যে তার বাবা মা ঋণ খেলাপি। তারপরে আদালতে গেছে, হয়তো ইন্টারেস্ট কেমন হবে সেটা নিয়ে ডিসপিউট থাকতে পারে। তো আমার যে তথ্য আমি যেগুলো পেয়েছিলাম, 2016 সালে তারা 2.5 কোটি টাকা লোন নিয়েছিল। ক্রমান্বয়ে আপনারা জানেন এটা পেব্যাক না করতে থাকলে ইন্টারেস্ট সহ অনেক বেড়ে যায়। তারপরে এটা কিন্তু রায়ও হয়ে গেছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা দেখেন, সেদিন সে রাতের বেলায় রাত 9টার সময় যখন ভিডিওটা করলো, আমি কিন্তু তার কিছুক্ষণ পর একটা স্ট্যাটাস দিয়ে দিয়েছি। সে তার নিজেদের মামলার ব্যাপারেও কিন্তু আপডেটেড না। ওই দিনের বেলাতেই মামলার কিন্তু রায় হয়ে গেছে কোর্টে। তার ওই ভিডিওটা তো আপনারা সবাই শুনেছেন। ওই জায়গার ভেতর কি একবারও সে বলেছে যে মামলার রায় হয়ে গেছে, নাকি সে এইটা বলার চেষ্টা করেছে মামলার রায় হয় নাই, আমরা কোনো কিছু জানি না? বলেন তো আপনারা, সে কি এটা বলে নাই যে মামলার রায় হয় নাই, কোনো কিছু জানি না? এক্স্যাক্টলি। আমি কিন্তু দেখেন মামলার নাম্বার সহ কিন্তু বলে দিয়েছি। আপনারা কোর্টে যান, এটা তো পাবলিক ডকুমেন্ট, গিয়ে দেখেন। এবং মামলাটা কি হয়েছে, এক্স পার্টি ডিগ্রি হয়েছে। এক্স পার্টি ডিগ্রি মানে কি, আমি একটা জিনিস বলার চেষ্টা করি, ধরেন আমি যদি খুবই স্বাভাবিকভাবে সবার উদ্দেশ্যে বুঝিয়ে বলার চেষ্টা করি, লিগ্যাল ব্যাকগ্রাউন্ডের বাইরে, একটা পক্ষকে যখন বারবার করে ডাকা হয়, নোটিশ দেওয়া হয়, তারা যখন আদালতকে সহায়তা করে না, আদালতের ডাকে যখন সাড়া দেয় না, তখন আদালত এক পক্ষের কথা শুনে, ব্যাংকের কথা শুনে, তারপর কাগজপত্র সব চেক করে তখন একপাক্ষিক রায় দিতে বাধ্য হয়। তাহলে তারা যে গুড সিটিজেনের কথা এক্সকিউজ আকারে টানছিল যে তারা গুড সিটিজেন, তারা কি কোর্টকে সহায়তা করেছে? কোর্টকে সহায়তা করলে তো তাহলে এক্স পার্টি ডিগ্রি দিতে হতো না, তারা তো কোর্টকেও সহায়তা করে নাই। এইবার তাহলে বলেন তো, তারা লোন তো পেব্যাক করছেই না, আবার যে মুহূর্তে মামলার যে ব্যাপারটা কোর্টে চলছে, তারা তো কোর্টকেও সহযোগিতা করছে না। তাহলে কি তাদের জায়গা থেকে কোর্টকে অসহযোগিতা করে একটা দীর্ঘসূত্রিতার দিকে এগিয়ে নেওয়ার একটা সুস্পষ্ট প্রমাণ ছিল না? এবং দেখেন এগুলো কিন্তু বড় বড় কিছু অসঙ্গতি। এই যে এই তথ্যগুলা কিন্তু সে কি তার ভিডিওতে বলেছে? বরং সে যা তথ্য দিয়েছে তার উল্টা ঘটনাগুলো কিন্তু ঘটেছে। এবং সেই ব্যাপারটাই আমার ভিডিওতে কিন্তু আমি একদম ক্রিস্টাল ক্লিয়ারভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। এবং মামলা রায়ও হয়ে গেছে, যেটা ওই মামলা যেটা এক্সপার্টি ডিগ্রি হয়েছে সম্ভবত, আমি কিন্তু সম্ভবত বলছি কারণ আরেকটু দেখতে হবে, 3,08,00,000 টাকা যেদিন মামলা করা হয়েছিল ওই টাইম থেকেই দিতে হবে। পাশাপাশি ওই একটা 2023 সালের পর থেকে মামলা যতদিন চলেছে, ইন্টারেস্ট রেট তো বেড়েই গেছে, এইটার হিসাব আছে, আরও কিছু খরচ আছে, এগুলাও যুক্ত হবে। মানে ফার্দার যদি অন্য কোনো ডিসিশন না হয়, তাহলে ওই 3,08,00,000 প্লাস এই যে আরও নতুন যে ইন্টারেস্টগুলো আছে এগুলো যুক্ত হয়ে এই টাকাটা কিন্তু পেব্যাক করতে হবে। এটা অলরেডি এক্সপার্টি ডিগ্রি রায়টা হয়ে গেছে। আমার কাছে দুইটা জিনিস, আমি তো আসলে সে কোন পার্সপেক্টিভ থেকে বক্তব্যটা দিয়েছে এটা তো
আমি তো তার মনের ভাবটা বলে দিতে পারবো না। তবে আমি যদি যৌক্তিকভাবে বিশ্লেষণ করি নিরপেক্ষ একটা জায়গা থেকে তার বক্তব্যের প্যাটার্নটাকে, তাহলে এই বক্তব্যটার ভেতরে আমি এবং মিথ্যা কথা অনেক আছে, ইলজিক্যালি সে ব্যাখ্যা করার চেষ্টা করেছে। এবং আমার কাছে যেটা মনে হয়েছে, দেখেন পুরো ব্যাপারটা যেটা ঘটেছে, তারা যদি এইরকম স্বীকার করে নিত প্রথমেই যে হ্যাঁ এই ধরনের ঘটনা ঘটেছে, আমরা চেষ্টা করছি পেব্যাক করার জন্য, তাহলে কিন্তু সবাই বুঝতো যে তাদের একটা সৎ ইন্টেনশন ছিল। কিন্তু সেটা না করতে গিয়ে সে প্রত্যেকটা কথা মিথ্যা তথ্য দিল। সে জানে না কত টাকা পেব্যাক করতে হবে। আচ্ছা, ব্যাংক থেকে যখন তাদেরকে নোটিশ করা হয়েছে বারবার করে, আপনারা জানেন ব্যাংক কি প্রথমেই কাউকে এসে বলে তুমি ঋণ খেলাপি? ব্যাংক কিন্তু চেষ্টা করে তার গ্রাহককে ঋণ খেলাপি না করতে, বারবার করে নোটিশ দেয়, বারবার করে নোটিশ দেয়। প্রত্যেকটা নোটিশে কি লেখা থাকার কথা না যে কত টাকা পাবো? আবার ওরা যদি কখনো ব্যাংকে যে মাঝে এই যে 8টা বছর 2016 সাল থেকে এটা কত 2024, যে যদি টাকা মাঝে মাঝে পেমেন্ট করতে চাইতো, ব্যাংক কি বলতো যে আমি নিব না? অবশ্যই নিত। তার মানে দেখেন এই যে এই কথাগুলো একেবারেই মানে চাইল্ডিশ কথাবার্তা, পাশাপাশি মিথ্যা কিছু তথ্য দিয়েছে। যেমন ওই যে করোনার এক্সকিউজ, ঋণ খেলাপি কবে হয়েছে সে কি জানে না? তারপরে যে মামলার ঘটনাটা ঘটেছে সে জানেই না। তারা বলছে গুড সিটিজেন, কিন্তু আসলে তারা কোর্টকে হেল্পই করছে না। সো প্রত্যেকটা ঘটনায় দেখেন সে টুইস্টেড করে ফেলেছে। মানে ওই ব্যাপারটা আসলে এতই চাইল্ডিশ কাজ করেছে। এইটা না করে আমার কাছে যেটা মনে হয়, সে যদি ওই জায়গাতে স্বীকার করে ফেলতো, সে স্বীকার করলেই আমি কিন্তু আর ব্যাখ্যা করে ওই ভিডিওটাও আমার বানানোর দরকার হতো না। আমরা বুঝতে পারতাম তার একটা গুড ইন্টেনশন আছে, অ্যান্ড আমি ওইটাকে অ্যাপ্রিসিয়েট করতাম যে হ্যাঁ তারা স্বীকার করে নিয়ে তারা রাষ্ট্রকে তারা হেল্প করার চেষ্টা করছে। কিন্তু সে যখন এটা করলো না, তখনই তো আমার ব্যাখ্যাটা সবার সামনে জানানোর প্রয়োজন অনুভব করলাম। তার কারণ কি, সে কিন্তু আবেগকে নিয়ে খেলার চেষ্টা করছিল। দেখেন সে কি বলছে, সে পেব্যাক না করে বলছে বাবা মাকে কোনো কিছু গিফট করলে প্লিজ আপনারা ক্যামেরার সামনে করেন না, কখনো দেখায়েন না। এটা কি মূল বক্তব্য নাকি এটা আবেগী বক্তব্য? কারণ তার বাবা মাকে, তার যদি টাকা থাকে সৎভাবে সে আরো কোটি কোটি টাকার জিনিস গিফট করুক, কারো কিছু যায় আসে। কিন্তু দেখেন এইভাবে সে কিন্তু মানুষের চিন্তাকে ম্যানিপুলেট করার চেষ্টা করছিল। আমি ঠিক ওই জায়গাতেই ব্যাখ্যা করে দেওয়ার চেষ্টা করলাম, যাতে প্রত্যেকটা মানুষের কাছে ফ্যাক্টস অ্যান্ড সার্কামস্টেন্সেস সবার জানা থাকে। আচ্ছা, কোনো উপদেশ আমি বলবো না আসলে। আমি যদি ফ্রেন্ডলি কিছু রিমাইন্ডার দেই, ফ্রেন্ডলি রিমাইন্ডারের ভেতরে একটা হবে যে নাগরিক হিসেবে আমাদের দায়িত্বটা বোঝা, এবং কোনো জিনিস যখন ব্যাখ্যা করতে হয় তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার মতো করে ঘটনাটা না করে পুরো ফ্যাক্ট অ্যান্ড সার্কামস্টেন্সেস বুঝে যৌক্তিকভাবে কথা বলার যে চর্চা সেটা করা উচিত। এবং নাগরিক হিসেবে আমাদের যেটা দায়িত্ব, আমার মনে হয় যে রাফসানের ফ্যামিলির যে এই যে ব্যাংকের যে ঋণটা আছে, তারা ঋণ খেলাপি যেটা হয়ে গেছে, এই ব্যাপারটা কিভাবে তারা সবাই মিলে সেটেল করতে পারে, কিভাবে রাষ্ট্রের টাকাটা রাষ্ট্রে ব্যাক দিয়ে দিতে পারে। কারণ আমাদের দেশের কিন্তু অর্থনৈতিক অবস্থা খারাপ চলছে। এই দেশে তো আমরাই বাস করব, আমাদের পরবর্তী প্রজন্মও বাস করবে। আমার মেসেজটা হলো এইটা যে দেশে যারা দুর্নীতি করে, ঋণ খেলাপি করে, তারা সবাই যাতে সামাজিকভাবে অ্যাকাউন্টেবল হয়, এবং যারা আমরা পাবলিক ফিগার বলে যাদেরকে চিনি, তারা যাতে এই ব্যাপারটাকে হেয়ালিভাবে উড়িয়ে না দেয়, এবং তারা যাতে তাদের শুধুমাত্র ব্যক্তিগত ফুটেজ না, ব্যক্তিগত প্রচারণার পাশাপাশি এই দায়বদ্ধতার জায়গাটাকেও যাতে ওন করে। কারণ এই দেশটাকে সবাই মিলে ভালো রাখার দায়িত্ব তো আমাদের সবার।